তাহলে কোনটা ঠিক? বোর্ডের রেকর্ড, সার্ভিস কমিশনের রেকর্ড মিলছে না। ওএমআর সিট তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বার করেছে, তাতে দেখা যাচ্ছে সাদা খাতা জমা দিয়ে লোকের চাকরি হয়েছে। আর যারা টেন্টেড, একমাত্র দেখবেন যত টেন্টেড ক্যান্ডিডেট তারা ওএমআর মানবে না। গতকাল সুপ্রিম কোর্টে ঠিক কি হলো? সুপ্রিম কোর্টে কালকে হিয়ারিং কনক্লুড, অর্ডার রিজার্ভ, সব পক্ষর শুনানি শেষ। এবার সুপ্রিম কোর্ট এটা রায়দান করবেন। কবে রায়দান করবেন সাহেবরা সেটা আমরা সময় আসলেই দেখতে পাবো। এটাই হয়েছে। শুনানিতে অনেক কিছু উঠে এসেছে। শুনানির মধ্যে আমরা দেখেছি যে আমাদের দেখুন মূলত যেটা আমরা দেখুন কারোর যেটা চেষ্টা করেছি শুনানিতে, যে রাজ্য সরকার যাতে স্যাগ্রিগেট করে। রাজ্য সরকার যেটা দায়িত্ব নিয়েছে সেটা হচ্ছিল আমরা স্যাগ্রিগেশন করব না। কারণ রাজ্য সরকার বলছে যে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটিস এক্সিস্ট। হাইকোর্টের অর্ডারে রেকর্ড আছে, স্কুল সার্ভিস কমিশন বলছে। আর রাজ্য সরকার বলছে ওয়াইড স্প্রেড ইলিগ্যালিটিস হুইচ ক্যানট বি ডিটারমাইন্ড ইন ইটস এক্স্যাক্টিটিউড, যে ল্যাঙ্গুয়েজটা এক্স্যাক্টলি স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারে রেকর্ড আছে, সেটা এটাই। There is widespread illegalities which cannot be determined in its exactitude. এই শব্দে জিনিসটা রেকর্ড হয়ে আছে কলকাতা হাইকোর্টে, যেটা রাজ্য সরকার কলকাতা হাইকোর্টকে জানিয়েছে এবং সুপ্রিম কোর্টকেও জানিয়েছে। যদি এটা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের স্ট্যান্ড হয়, তাহলে স্যাগ্রিগেশনটা করবে কে? আমি করে দেবো? যারা বলে বেড়াচ্ছেন যে এই হলো না, তাই হলো না, অমুক হলো না, তুসুক হলো না, তাদেরকে সহানুভূতির সাথেই আমি বলছি, আমি লিখে দিব যে স্যাগ্রিগেশন করে দিলাম আর আপনার চাকরি বেঁচে গেল? এটা হয় কখনো? একটা যুক্তিযুক্ত কথা বলতে হবে তো। নাকি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বলে দিল এটা টেন্টেড, এটা নন টেন্টেড, তাতেও চাকরি বেঁচে যাবে? এইসব কথাবার্তার তো কোনো মানে বিচিত্র নেই, কোনো মানে বাজারি কথাবার্তার মতন না। এখানে যে নতুন করে একটা নাম্বার আসছে যে 5100, এটা ঠিক কি? স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জানাচ্ছে 5100, অথচ তাদের রেকর্ড সুপ্রিম কোর্টের কাছে যেটা জমা দিয়েছে রিটিন নোটস অফ সাবমিশনের পেজে, তাতে দেখা যাচ্ছে 10,000 সামথিং। তাহলে কোনটা ঠিক? বোর্ডের রেকর্ড, সার্ভিস কমিশনের রেকর্ড মিলছে না, মিলছে না। এতদিন হয়ে গেল এখনো মিলছে না, তাহলে কি মানে যখন হয়েছিল তখন কেন মানে একই তো হওয়ার কথা, সেক্ষেত্রে কেন? কারণ হচ্ছে হলো রাজ্য সরকার চাইছে টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে। এখনো রাজ্য সরকার সবসময় তো চেয়েছে, সেটাই তো তাদের স্ট্যান্ড। তারা চাইছে যদি টেন্টেডরা না বাঁচতে পারে তাহলে জেনুইনরাও চলে যাক। নইলে আপনি বলুন তো হাইকোর্টের কাছে পসিবিলিটিস অফ ফার্দার ইলিগ্যালিটি, আরও ইলিগ্যালিটি থাকতে পারে, এই কথাটা তো আমরা বলিনি সুপ্রিম কোর্টকে। আরও ইলিগ্যালিটি থাকতে পারে, এটা কলকাতা হাইকোর্টের রেকর্ডে আছে, এইটা আমরা সুপ্রিম কোর্টে দেখিয়েছি। এই কথাটা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কেন বলা হচ্ছে? আরও ইলিগ্যালিটি থাকতে পারে, যদি একটা পরীক্ষা হয়েছে সেখানে 10টা ইলিগ্যাল ধরা পড়েছে, সেখানে রাজ্য সরকারের বলা উচিত বা 9 জন একদম কোনো ইলিগ্যালিটি নেই, বা 100টার মধ্যে 10টা ধরা পড়েছে, 90 জন একটাও ইলিগ্যালিটি নেই, একদম ফ্রেশ আছে, এটাও তো বলা উচিত ছিল। তারা বলছে 10টা ধরা পড়েছে, আরও থাকতে পারে। যদি আরও থাকতে পারে শব্দটা বলে, এক্সামিনিং বডি বলে, তাহলে কি দাঁড়ায়? তাহলে কলকাতা হাইকোর্টে আলটিমেটলি প্যানেল বাতিল হয়েছে। আমরা জানি না সুপ্রিম কোর্ট কি করবে, বা যে তথ্যগুলোকে মিলিয়ে দেখবে, আমাদেরটা দেখবে, রাজ্য সরকারেরটা দেখবে, স্কুল সার্ভিস কমিশনেরটা, সবটা তথ্য মিলিয়ে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেবে আমরা জানি না। কিন্তু এটা যদি একটা আর্টিকেল 12 অথরিটি সরকারের সাবমিশন হয়, তাহলে খুব দুঃখের, এটাই আমার বক্তব্য। না, এই যে এইটা জানা যেত ওএমআর সিট থেকে, তাহলে এই ওএমআর সিট যেটা আমরা দেখলাম গতকালও, এই ওএমআর সিট নিয়ে কোনো রকম দেখলাম এখনো পর্যন্ত কোনো রকম কোনো মন্তব্য, সিদ্ধান্তে পৌঁছতে পারলো না পুরো বিষয়টা ওএমআর সিট নিয়ে। না, ওএমআর সিট তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বার করেছে, তাতে দেখা যাচ্ছে সাদা খাতা জমা দিয়ে লোকের চাকরি হয়েছে। তাতে দেখা যাচ্ছে নম্বর পেয়েছে কম, সেটাকে 53 করে দেওয়া হয়েছে। যেসব ক্যান্ডিডেটের 53 করে দেওয়া হয়েছে, সেই 53গুলোকে ধরতে হবে, তাদের স্পেসিফিক নাম্বার আমি বলছি, 53 করেছে, কারো 43 করেছে, এগুলোকে তো বাদ দেওয়া দরকার। মানে
ওএমআর সিট সেটা নিয়ে তো এখনো প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। না না, প্রশ্ন চিহ্নটা কোথায় থাকছে? প্রশ্ন চিহ্নটা তো সবাই করছে না, শুধুমাত্র যারা টেন্টেড তারা করছে, তারা ওএমআর মানছে না। আবার যদি তারা এই ওএমআরটাকে না মানে তাহলে তো কোনো কিছুই মানা হবে না, তাহলে তো জেনুইনরাও চলে যাচ্ছে। ওএমআরটাকে মানছে না কারা? ওএমআরটা যারা জেনুইন ক্যান্ডিডেট তারা ওএমআর মানছে, মানে মানা উচিত, আমার তো ভাই লজিক তাই বলে। আর যারা টেন্টেড, একমাত্র দেখবেন যত টেন্টেড ক্যান্ডিডেট তারা ওএমআর মানবে না। এই যে যারা জেনুইন আছে, যারা কথাবার্তা বলছেন, তারা তো বলছে আমাদের সব ঠিক আছে, তারা ওএমআরও তাদের ঠিক আছে, তারা ওএমআর মানছেন। আবার একটা অংশ যারা টেন্টেড তারা বলছে আমরা ওএমআর মানছি না। সরকার কিছুই বলছে না। সরকারের বক্তব্য হলো সিবিআই যেটা দিচ্ছে এসব আইনি প্যাঁচ, সিবিআই যেটা দিচ্ছে আমরা সেটাকে কোয়েশ্চেন করছি না। স্কুল সার্ভিস কমিশন যেটা, এটা কি ধরনের কথা? আইদার বলুন মানছি অথবা বলবো মানছি না। ও বলছে আমরা সেটাকে কোয়েশ্চেন, মানছে না এটাও বলছে না, মানছি এটাও বলছে না। তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, সরকারের স্ট্যান্ডে পুরোটাই সঠিক যে পুরো প্যানেলে প্রচুর ইলিগ্যালিটি হয়েছে, এটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। আপনাকে তো দেখুন, আমি এখানে যা খুশি তাই বলতে পারি, রাস্তায় দাঁড়িয়ে লোকে চেঁচিয়ে যা খুশি তাই বলতে পারে, কিন্তু রেকর্ডে যেটা আছে বা এফিডেভিট আকারে কোর্টের কাছে যেটা জমা পড়েছে, কোর্ট তো সেইটার বেসিসে চলবে। বাজারে কে কি বললো সেই বেসিসে তো কোর্ট চলবে না। আমরা দেখছি এসএসসি মামলায় বারবার এই যে পিছিয়ে যাওয়া, মানে আমরা দেখলাম যে বারবার পিছিয়ে যাচ্ছে। আমরা দেখলাম গতকালও রায়দান এখনো স্থগিত, মানে এই বিষয়টা কিভাবে? না না, এটা তো দেখুন মামলার নর্মাল একটা কোর্স। ভারতবর্ষে এত বড় মামলা খুব কম হয়েছে, যেখানে আপনি দেখুন, আপনি যদি অর্ডার শিটটা দেখেন, 24 থেকে 25 পাতার অর্ডার শিটের মধ্যে 22 থেকে 23 পাতাই হলো আইনজীবীরা দাঁড়াচ্ছেন এবং কস্ট টাইটেল। তো যেন এতজন আইনজীবীকে তো শুনানি করার সুযোগ দিতে হবে, সেটা সবাই শুনানি করার সুযোগ পেয়েছেন তো। আর এত বড় মামলা, এর ভলিউমনাস ডকুমেন্ট, 14টা না 15টা ভলিউম আছে যার ভিত্তিতে মামলাটা হচ্ছে, তো সেখানে তো রায়দান সময় তো লাগবেই, এটা তো স্বাভাবিক কথা। এবং আমি তাও বলবো, সুপ্রিম কোর্ট এই মামলা যে গতিতে শুনানি করেছে, মানে এক্সেলেন্ট গতিতে শুনানি করেছে। এবং সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্ট সবাইকে শুনে। আমরা দেখুন রায় যাই যা খুশি হতে পারে, কেউ মামলা হারতেও পারে, কোনো দুঃখেও জিততেও পারি, সেটা কোনো বিষয়বস্তু না, কিন্তু সুপ্রিম কোর্ট তার শুনানিটা দিয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে শুনানি করেছে, এটুকু তো আমরা বলতেই পারি। মানে শেষ দিনে গিয়েও এই যে মানে যোগ্য অযোগ্য আলাদা, এটা নিয়েও প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে, মানে যেভাবে হচ্ছিল সেটা নিয়েও এখনো প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। দেখুন, যোগ্য অযোগ্যকে বারবারই আমি একটা কথা বলছি, দেখুন আইনি কথা, এটা কিন্তু কোনো রাজনৈতিক কথা না, আর আমি কোনো রাজনৈতিক দলের হয়েও কোনো কথা বলছি না। যোগ্য অযোগ্যকে আলাদা করে চিহ্নিত করবে একমাত্র রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। এটা করার এখতিয়ার কারণ নেই। কালকে আমি একটা যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করে দেবো, দিয়ে কোর্টকে বলবো যে এরা যোগ্য এরা অযোগ্য, কোর্ট মেনে নেবে? এটা হয় কখনো? আমি কে? আমার লোকাল স্ট্যান্ডার্ডটা কি? এটা কোর্ট জিজ্ঞেস করবে না যে তুমি বলছো তুমি কাদের হয়ে? বঞ্চিত চাকরি প্রার্থীদের, যারা চাকরি পায়নি তাদের হয়ে। আমি বলতে পারি কি যে এতজন ফলস, 50, 100, 200, 500, 1000, 5000, 10,000, বাকি 15,000-এর মধ্যে আর কেউ আছে কিনা সেটা কে বলবে? সেটা বলার এখতিয়ার কার? যে পরীক্ষা নিয়েছে তার। তো স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছে, সে যদি বলে আমি কিছু জানি না, বাইরে বাজারে নেতা মন্ত্রীরা বড় বড় কথা বলে যাচ্ছে, রেকর্ডে এফিডেভিটে বলছে আমরা কিছু জানি না, তাহলে কি হবে? আপনি দেখুন না, যখন সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টের আগে মামলা চলেছিল, কোনো জেনুইন ক্যান্ডিডেটদের নিয়ে টানাটানি হয়েছে? হয়নি তো। লাস্টে গিয়ে এই জাস্টিস দেবাংশু বসাক আর এই সব্বার রশিদির ঘরে গিয়ে পুরো প্যানেলটা, কেন? কারণটা তো আছে। কারণ আপনি অর্ডারটা যদি পড়েন, একদম ছত্রে ছত্রে আপনি দেখতে পাবেন, সেখানে জজ সাহেব জিজ্ঞেস করছে যে ভাই আর কোনো ইল্লিগ্যালিটি আছে? বলছে হ্যাঁ আরও ইল্লিগ্যালিটি থাকতে পারে। রাজ্য সরকারকে জিজ্ঞেস করছে যে আরও ইল্লিগ্যালিটি আছে, তোমরা কি বলবে? যখন স্কুল সার্ভিস কমিশন এই কথা বলে, তখন রাজ্য বলছে হোয়াইড স্প্রেড ইল্লিগ্যালিটি হুইচ কুড নট বি ডিটারমাইন্ড ইন ইটস এক্সাক্টিটিউড। রাজ্য সরকারের এটা স্ট্যান্ড বা স্টেটমেন্ট। মানে অযোগ্যদের আলাদা করে যোগ্যদের বহাল রাখা কি সম্ভব আদৌ? এটা যদি রাজ্য সরকার ঠিকঠাক স্টেটমেন্ট নিত, তাদের এফিডেভিট ঠিকঠাক দিত, স্কুল সার্ভিস কমিশন ঠিকঠাক দিত, ডেফিনিট সম্ভব ছিল।
রাজ্য সরকারের, কালকে যদি আপনি হিয়ারিং দেখেন, রাজ্য সরকার লাস্টে ক্ল্যারিফিকেশন দিয়েছে তাদের কি বক্তব্য, কিন্তু তারা তাদের বক্তব্য থেকে কিন্তু সরে আসছে না, একটুখানি ওই আইনি প্যাঁচ মারছে না। আমরা বলেছিলাম ওই যেগুলো সিবিআই এর বেরিয়েছে সেটা, যারা রাজ্য সরকারের যে স্টেটমেন্ট, রাজ্য সরকার যে সাবমিশন করছে, স্টেট গভর্নমেন্ট যেটা বলছে, তার তো বলা উচিত যে এরা ফলস, এরা জেনুইন। এটা কে বলবে? তা আমি লিখে দিলে হয়ে যাবে? যারা যারা বলছেন যে এরা বলছে বলে হচ্ছে, তারা আমি লিখে দিচ্ছি কালকে, তাতে আপনারা গিয়ে তাতে আপনারা বেঁচে যাবেন। এটা হয় কখন? এইসব মানে অবাস্তব কথাবার্তা। তাহলে 26,000 যারা চাকরি মানে প্রাপ্য, তাদের ভবিষ্যৎটা কি ঠিক? এখনো দেখুন সুপ্রিম কোর্ট তো কিছু রায় দেয়নি, তাই জন্য এখনই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। সুপ্রিম কোর্ট এই বিষয়ে এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত দেয়নি। আমি শুধু একটা কথা বলতে পারি, যদি 26,000 ক্যান্ডিডেটের চাকরি চলে যায়, তার জন্য একমাত্র রাজ্য সরকার এবং রাজ্য সরকার যারা পরিচালনা করছেন তাদের হায়েস্ট অথরিটিটা দায়ী থাকবেন এদের ভবিষ্যৎটাকে শেষ করে দেওয়ার জন্য। আর এদের কথায়, রাজ্য সরকারি কোনো অফিসিয়াল কোনো মন্ত্রী, এদের কথায় আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আইনজীবীদের কাছে যান, যাকে আপনাদের ভালো লাগে তার সঙ্গে গিয়ে যোগাযোগ করুন। রাজ্য সরকারের কোনো নেতা এবং কোনো মন্ত্রীর আশ্বাস নেবেন না। তার কারণ বাংলায় চিটফান্ড হয়েছিল, 25 লক্ষ মানুষকে এরা ঠকিয়েছিল। রাজ্য সরকারের কাছে যদি আপনারা যান বা কোনো তৃণমূলের নেতার কাছে যান, তাহলে কিন্তু আবারও আপনারা ঠকবেন, এইটুকু বলতে পারি।